আপনি পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে ছিলেন, কিন্তু এই যে পার্ট নিয়ে আপনার আগ্রহটা হলো কিভাবে? পিএইচডি থিসিসের টাইটেল ছিল উড প্লাস্টিক কম্পোজিট। উডের সাথে প্লাস্টিক মিশিয়ে নতুন ধরনের একটা ম্যাটেরিয়ালস তৈরি করা, যেটা আমি শিমুল কাঠ, আম কাঠ এই ধরনের লোক কোয়ালিটি কাঠকে একটু হায়ার কোয়ালিটিতে নিয়ে যায় কিনা, যার ডাইমেনশন স্ট্যাবিলিটি এবং ঘুণে ধরে না, পোকামাকড়ে ধরে না, এই ধরনের একটা জিনিস তৈরি করা। আই সাকসেসফুলি সেই পিএইচডিটা শেষ করি। যখন আমি দেশে ফিরে আসলাম তখন দেখলাম যে এইভাবে এই কাঠের নিয়ে ইটস এ নিউ কনসেপ্ট, মানুষকে খুব বোঝানো যাবে না, আর এটার ম্যাথোডোলজিটা একটু কমপ্লেক্স ছিল। তখন আমার মাথায় ঢুকলো যে পাট আর কাঠ তো একই জিনিস। কেমিস্ট্রির দিক থেকে চিন্তা করলে রসায়ন ভিতরে স্ট্রাকচার একই জিনিস, সেলুলোজ, তাহলে হোয়াই নট জুট। তখন আমি জুটকে নিয়ে আমি কাজ শুরু করলাম। এটা নিয়ে যখন একটু টেকনোলজি কমিশনে বাধা বিপত্তি আসলো, তখন কিন্তু আমি তাদেরকে বুঝালাম যে আমি ম্যাটেরিয়ালস ডেভেলপ করতেছি, পাটকে তোমরা ধরো না, আমি নতুন ধরনের একটা ম্যাটেরিয়াল তৈরি করব। সেই হিসাবে আমার পাট নিয়ে প্রথমে পাটের যে খারাপ দিকগুলি আছে আমাদের, যে পাটের কার্পেট, মেনলি আমি প্রথমে কার্পেটটা কেন বিশ্ববাজারে হারিয়ে যাচ্ছিল, কার্পেটের বাজারে পাটের কার্পেটটা, সেটার কয়েকটা দোষ ছিল। সেটা হলো একটা রেজিলেন্স প্রপার্টি, যে চাপ দিলে সে বাউন্স করে না, প্লাস্টিক যেভাবে করে আর কি। হ্যাঁ, দ্বিতীয়ত হলো এর ফাস্টিং কালারটা হয় না, পাটে খুব কালারটা ফাস্টিং হয় না। থার্ড হলো যে এটা মাটির সাথে অনেকক্ষণ থাকলে বা ফ্লোরে থাকলে পানি অ্যাবজর্ব করে এর একটা দুর্গন্ধ আসে, যেটা মানুষের কাছে, আমাদের দেশে না হলেও বিদেশিদের নাকে এটা একটা বিশাল দুর্গন্ধ মনে হয়, এই জন্য এটা হারিয়ে গেল। তখন আমি মনে করলাম যে এই সব প্রপার্টিগুলিকে দূর করতে হলে গামা রেডিয়েশন, মানে অ্যাটমিক এনার্জি কমিশনের যেগুলো অ্যাভেলেবল রেডিয়েশন আছে, সেই রেডিয়েশন দিয়ে আমি এই প্রপার্টিসগুলি ইমপ্রুভ করার চেষ্টা করলাম। এবং পাটের যে স্ট্রেংথ, যেটা সহজে ছিঁড়ে যাচ্ছে, এর খুব শর্ট লেন্থ ফাইবার, এটাকে আর একটু মডিফাই করা যায় কি না, এইগুলি আমি তখন গামা রেডিয়েশন দিয়ে তৈরি করা থেকেই একটা বহির্বিশ্বে এটা সাধারণভাবে একটা আলোড়ন সৃষ্টি হলো, যে পাট থেকেই এই ধরনের জিনিস তৈরি করা যাচ্ছে। গামা রেডিয়েশন অ্যাটমিক এনার্জি রিসেন্ট ডেভেলপড একটা এনার্জি ইউজ করে, সেটা একটা নতুন ফিল্ড তৈরি হয়ে গেল সারা ওয়ার্ল্ডে। ইভেন যখন আমি এটা করার পরে দেখলাম যে আমি কম্পোজিট ম্যাটেরিয়াল যদি আমি চিন্তা করি, পাটের অংশ এবং আমার পলিমারের কিছু অংশ নিয়ে আমি এটাকে মিক্স করে নতুন একটা ম্যাটেরিয়ালস তৈরি করি, গ্রাফটিং মেথড বাদ দিয়ে। আগে যেটা করতাম যে মনোমারে এটাকে একটু ভিজিয়ে রাখতাম, তারপরে গামা রেডিয়েশন দিয়ে পলিমারাইজ হতো। এবার আমি কী করলাম, পুরো সলিড প্লাস্টিকের সাথে সলিড পাটের গোড়াকে মিক্স করে নিউ আইডিয়াস একটা ম্যাটেরিয়াল তৈরি করলাম। তো এইটার থেকে আরম্ভ করে এই কম্পোজিট ম্যাটেরিয়ালটা আরম্ভ করার পরে এটা সারা বিশ্বেই একটা মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হলো, যে লাইট ওয়েট, ন্যাচারাল, ইট ইজ নট বায়োডিগ্রেডেবল বাট বায়োঅ্যাকসেপ্টেবল। 50% পার্ট আমি মিশাইতে পারছি, তাহলে বায়োডিগ্রেডেবল 50% এবং রিসাইকেল করতে পারতেছি এই পলিমারটা, যেটা এনভায়রনমেন্টালি কোনো হ্যাজার্ডাস হচ্ছে না। 2002 সালে পলিথিন ব্যান করা হলো বাজারে আমাদের দেশে। তখন কিন্তু আমার মাথায় আসলো যে তাহলে আমি এটার থেকে বায়োপলিমার বা বায়োডিগ্রেডেবল পলিথিনের মতো দেখতে এই ধরনের কিছু করা যায় কি না। তো সেই থেকে আবার 2002 সালের থেকে আমি কাজ শুরু করলাম। কাজ শুরু করে 2016 সালে আমি সাকসেসফুল হলাম এই বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি করতে। এইটাই হলো আমার পার্টের জার্নি আর কি। মানে অ্যাটমিক এনার্জি কমিশন থেকেও এর সব কিছুই রেডিয়েশনের মাধ্যমে অ্যাটমিক এনার্জি কমিশন ইউজ করে, এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের ডাইরেক্টর জেনারেল এসে উনি আমার একটা মডেল হাউস দেখে একটু বিস্ময় প্রকাশ করছিল যে এইটা কি সম্ভব, অ্যাটমিক এনার্জি কমিশনের থেকে অ্যাটমিক এনার্জি রে দিয়ে পাট থেকে, ন্যাচারাল ফাইবার থেকে এই ধরনের হাউজিং ম্যাটেরিয়াল তৈরি করা। তো সেই সাকসেসটাই আর কি আমি আজকে পর্যন্ত বহন করতেছি আর কি।